যাত্রাপথে ইঞ্জিন বিকল ঢাকা ময়মনসিংহ রুটে নিত্যদিনের চিত্র। লাইনচ্যুত বগি উদ্ধারে গেলে রিলিফ ট্রেনও হয় লাইনচ্যুত। যাত্রী দুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের আশ্বাস। 4 বছরেও চালু হয়নি হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। ব্যাহত উৎপাদন, বাড়ছে ক্ষতি। ফেব্রুয়ারিতে পূর্ণ সক্ষমতায় উৎপাদনের আশা। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের সাদা পাথর এলাকা। পর্যটন কেন্দ্র, নৌ চলাচল বন্ধ ঘোষণা। ভ্রমণ পিপাসুদের ভোগান্তি। এবং খাদেম নয়, সিলেটে বড় 2 মাজারের আয় ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন। স্বচ্ছতা নিশ্চিতে বসানো হয়েছে নতুন দান বাক্স। ভক্ত ও কর্তৃপক্ষের মিশ্র প্রতিক্রিয়া। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। যাত্রাপথে ট্রেনের ইঞ্জিন বিকল যেন নিয়মিত ঘটনা ঢাকা ময়মনসিংহ জামালপুর রেলপথে। প্রভাব পড়ছে সময়সূচিতে। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম দুর্ভোগে যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, পুরানো ইঞ্জিন আর দুর্বল লাইনে কাটছে না দুর্দশা। তবে কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথের মান উন্নয়নে নজর দিয়েছে সরকার। চলছে প্রকল্প প্রণয়নের কাজ। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। 11 মে ত্রিশালের আউলিয়ানগর এলাকায় বিকল হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল। সাম্প্রতিক সময়ে ঢাকা ময়মনসিংহ জামালপুর রেলপথে এমন ঘটনা ঘটছে অহরহ। কখনো চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, কখনো ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে যাওয়া, আবার কখনো হুক ভেঙে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর আসছে হরহামেশাই। এই রুটে জুন মাসেই 3টি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 18টি, আর 2025 সালে বিকল হয় 25টি ট্রেনের ইঞ্জিন। এমন ঘটনায় ঘন্টার পর ঘন্টা লাইনে আটকে থাকছে ট্রেন, ভেঙে পড়ছে সময়সূচি। বাস লাইনে থেকে ট্রেনে আপনাকে নিরাপদ মনে করে দেখে আমরা ট্রেনে যাতায়াত করি। ট্রেনে যদি এরকম ভোগান্তি হয়, আসলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। সময় মতো আমরা আসতে পারি না। মনে করেন আমি ডাক্তার দেখাইতে যাব, 4টার জায়গায় 5টায় আসতে হচ্ছে, 6টায় আসতে হচ্ছে। এই ইঞ্জিন সমস্যা হয়, মানে রাস্তার মাঝখানে হঠাৎ থাইমা যায়। লাইনগুলো উঁচা নিচা হয়ে গেছে, ডাইবে গেছে, এক জায়গায় উঁচা হয়ে গেছে, রিক্স হয়ে গেছে যাইতে। আমাদের ইঞ্জিনগুলো একটু পুরনো, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের এই সীমিত যতটুকু সুযোগ আছে এটা নিয়ে সর্বোচ্চ যাত্রী সেবা দেওয়া যাওয়ার জন্য। সংশ্লিষ্টরা বলছেন, এই রুটে চলাচলকারী ট্রেনের বেশিরভাগ ইঞ্জিনের বয়স 30 থেকে 45 বছর। 73 বছরের পুরনো ইঞ্জিনও আছে 2টি, যেখানে 20 বছরেই এগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হওয়ার কথা। এগুলোর বয়স নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স রেলে এরা কাজ করে যাচ্ছে। এটা একটা ফ্যাক্টর। আর যেগুলো নতুন ইঞ্জিন, এগুলো মোটামুটি সার্ভিস ভালো দিচ্ছে। শুধু ট্রেনের ইঞ্জিন বিকল নয়, লাইনও বেহাল। রেলপথে পাথর, স্লিপার ও নাট বল্টুর ঘাটতি এবং লাইনের নাজুক অবস্থার কারণে ধীর গতিতে চালাতে হয় ট্রেন। তবুও প্রায়ই ঘটছে লাইনচ্যুতির ঘটনাও। সম্প্রতি লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘ সময় রেলপথে উন্নয়ন না হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। রেলে যারা দায়িত্ব পালন করেন, দেখা যায় যে রেলের সংস্কার উন্নয়নমূলক কাজ কাগজে হয়, কিন্তু দেখা যায় যে যেখানে পাথর ফেলার কথা সেখানে পাথর ফেলছে না। রেল সেবাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি বিশাল সিন্ডিকেট অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথের মানোন্নয়নে নজর দিয়েছে বর্তমান সরকার। প্রকল্প প্রণয়নের কাজ করছে রেলওয়ে পূর্বাঞ্চল। আমাদের বর্তমান সরকার এই লাইনকে উন্নয়ন করার জন্য নজর দিয়েছেন। বর্তমানে যে লাইনটা আছে সেই লাইনটাকেই পুনর্বাসন, মানে লাইনটাকে আরও আপগ্রেড করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, নেত্রকোনা ও চট্টগ্রাম রুটে 18টি ট্রেন চলাচল করে। ইঞ্জিন ও কোচ সংকটের কারণে ভাওয়াল ও ধলেশ্বরী নামে 2টি মেইল ট্রেন এবং মোহনগঞ্জগামী 2টি লোকাল ট্রেন ও জামালপুরের দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন বন্ধ আছে। শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর নড়বড়ে লাইনের কারণে এই রুটে এক্সপ্রেস ট্রেনগুলো যেন চলে লোকালের গতিতে। সংশ্লিষ্টরা বলছেন, কোটি কোটি টাকার উন্নয়নের সুফল পেতে হলে প্রয়োজন ইঞ্জিন সংকট এবং ফিটনেস সমস্যার স্থায়ী সমাধান। সেই সাথে ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজন ডুয়েল গেজ ডাবল লাইন স্থাপন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ বিষয়ে আলোচনা করতে ময়মনসিংহ জংশন স্টেশনে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আছেন রেল স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুন।
সরাসরি যাচ্ছি ওবায়দুলের কাছে। ওবায়দুল, স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের প্রথম পছন্দ হচ্ছে রেলপথ, কিন্তু ময়মনসিংহ জোনে বা ময়মনসিংহ অঞ্চলের যে রেলপথে নিয়মিত ট্রেনের ইঞ্জিন বিকল এবং লাইনচ্যুতের ঘটনা হরহামেশায় ঘটছে, যার ফলে যে ট্রেনের সময়সূচি সেটি কিন্তু ভেঙে পড়ছে। এই বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আপনার কাছে জানতে চাই যে আমরা কথা বলেছি কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটি বলছে যে ইঞ্জিন বিকল এবং পুরনো ইঞ্জিন এবং রেলপথের সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আসলে আপনারা কি দেখছেন, কেন এমনটি হচ্ছে এবং এই যে পরিস্থিতি এটি কিভাবে আপনারা সামাল দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। তো আপনি উত্তরটা বলেই দিয়েছেন। আমাদের ইঞ্জিনগুলো বেশ পুরনো, রেলপথও কিছুটা সমস্যা আছে। সুতরাং এই পুরনো ইঞ্জিনের কারণে মাঝে মাঝে আমাদের ইঞ্জিন বিকলতা দেখা দেয়। আবার রেলপথে কিছু কিছু জায়গায় আমাদের দুর্ঘটনা দেখা যায় ঘটে। তো সুতরাং এগুলো নতুন ইঞ্জিন আনার প্রক্রিয়া চলছে আমরা জানতে পেরেছি, এবং রেললাইন পথের উন্নয়নের কাজ হবে। আমাদের রেল প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, এতে আমরা জানতে পেরেছি এটা নিয়েও অনেক কাজ হবে। আমাদের ইঞ্জিনগুলো যদি চলে আসে রেলপথের সংস্কার হলে ইনশাল্লাহ আমাদের রেল সার্ভিস আমরা আর উন্নত সেবা দিতে পারবো, এবং এই লক্ষ্যে আমাদের রেলওয়ে বিভাগ আমাদের কাজ করে যাচ্ছে। আর আমাদের যাত্রী ভোগান্ত যেটা বলেছেন, তো যখন কোনো ইঞ্জিন বিকলতা দেখা দেয় অথবা কোনো ট্রেন দুর্ঘটনায় পতিত হয়, স্বাভাবিকভাবে আমাদের যাত্রীদের ভোগান্তি তৈরি হয়, ট্রেনের কিছুটা শিডিউল বিপর্যয় হয়। সব কিছু মিলেই আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি ইঞ্জিনের যতটুকু বিলম্বতা কমিয়ে এনে যাতে সর্বোচ্চ সেবা দেওয়ার আমরা চেষ্টা করে থাকি সবসময়। এই যে দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত এই যে ইঞ্জিন বিকলের ঘটনায় ঘন্টার পর ঘন্টা ট্রেনে আটকে থাকতে হচ্ছে, এবং আমরা কি সম্প্রতি দেখেছি যে একটি ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। এই যে পরিস্থিতি, যাত্রীদের ভোগান্তি, এটি আসলে আপনারা কিভাবে এটা সামাল দিচ্ছেন? আসলে ব্যাপারটা হচ্ছে যাত্রীদের ভোগান্তির জন্য আমরা রেলওয়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে থাকি সবসময়, আমরা এখনও করছি। আমরা আমাদের যত সময়বদ্ধতার মধ্যে আমরা আমাদের বলেছি সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। রেল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা এই সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। এই যে সেবার মান উন্নয়নে আসলে আপনাদের পক্ষ থেকে আসলে প্রস্তাবনাগুলো কি থাকে কর্তৃপক্ষের কাছে? পাশাপাশি আপনারা আসলে কি মনে করছেন যে এটা মান উন্নয়নের জন্য কি করা প্রয়োজন? ধন্যবাদ। আসলে আমরা বরাবরই কর্তৃপক্ষের সাথে কথা বলে থাকি। আমাদের বর্তমানে যেটা লোকোমোটিভ সংকট আছে, লোকোমোটিভ চলে আসলে আমাদের ট্রেনের যে শিডিউল বিপর্যয়, ইঞ্জিন বিকলতা, এগুলা কমে আসবে। আর আবার রেলপথের যদি উন্নয়ন হয়, যদি আমাদের সঠিক সময়ে ট্রেন চলাচল করতে পারে, ট্রেন শিডিউল সময় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা আমাদের লিখিতভাবে মৌখিকভাবে আমরা সবসময় আমরা জানিয়ে থাকি রেল কর্তৃপক্ষকে আমাদের মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো আমরা জানিয়ে থাকি সবসময়। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন যে এটা নিয়ে রেল প্রশাসন কাজ করছে। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সব কিছু সমন্বয় হলে আমরা রেল ভালো সেবা দিতে পারবে, ভালো একটা জায়গায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ময়মনসিংহ জংশন স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুনের কাছে। তিনি যেটি বলছিলেন যে এই যে রেলপথ, এই রেলপথের মান উন্নয়ন এবং নতুন ইঞ্জিন আসলে আসলে এই যে সমস্যা ময়মনসিংহ জোনে যে এই ইঞ্জিন বিকল এবং লাইনচ্যুতের ঘটনা, সেটি অনেকাংশে আসলে সমাধান করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে আজকের আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। মেরামত শেষ না হওয়ায় 4 বছরেও চালু হয়নি হবিগঞ্জের শাহজিবাজার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এতে উৎপাদন ব্যাহতের সঙ্গে বাড়ছে আর্থিক ক্ষতি। এরই মধ্যে দেশে এসেছে সরঞ্জাম। মেরামত শেষে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে কেন্দ্রটি, জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। রাশেদ আহমদ খানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 4 বছরেও শেষ হয়নি মেরামত। বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে থেমে আছে উৎপাদন। 2016 সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে হবিগঞ্জের শাহজিবাজার 330 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 2022 সালের অগ্নিকাণ্ডের পর কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় দীর্ঘ মেরামত প্রক্রিয়া।
3.5 বছর পর চলতি ফেব্রুয়ারিতে মেরামত শেষ হলে উৎপাদনে ফেরে একটি ইউনিট, তবে এখনও উৎপাদনে ফেরেনি অপর ইউনিটটি। এতে ক্ষতির পাশাপাশি আর্থিক লোকসানও গুনতে হচ্ছে সরকারকে। কবে জনগণের এই ভোগান্তি শেষ হবে এটার তো কোনো সমাধান, কমপ্লিট সমাধান পাইতেছি না আমরা। ঠিক মতো বিদ্যুৎ থাকে না, অনেক ঝামেলা পোহাতে হচ্ছে আর কি সবাই। বাকি যে ইউনিটগুলো আছে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি আবার পুরোদমে এবং সব এই ইউনিটগুলো ইনশাল্লাহ চালু হবে। আগুনে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম বিদেশ থেকে সংগ্রহে তৈরি হয় দীর্ঘসূত্রিতা, এতে বিলম্ব হয় মেরামত। তবে সরঞ্জাম আমদানি হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মেরামত শেষে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে কেন্দ্রটি। সেপকো 3 নামক চাইনিজ কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। মালামাল সরবরাহ প্রক্রিয়াধীন আছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আশা করা যাচ্ছে ওই দ্বিতীয় অংশ চালু হবে। সেই ক্ষেত্রে অত্র বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হয়ে যাবে 330 মেগাওয়াট। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অতিরিক্ত কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ। সময় সংবাদ, হবিগঞ্জ। পাহাড়ি ঢলে তলিয়েছে সিলেটের সাদা পাথর এলাকা, সাময়িকভাবে বন্ধ করা হয়েছে পর্যটন কেন্দ্র। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্রে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, এই মুহূর্তে রয়েছে ভোলাগঞ্জ সাদা পাথরের যে যে ঘাটটি রয়েছে সেই ঘাটটিতে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের যে অবস্থাটি এই মুহূর্তে রয়েছে, মূলত আসলে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি যে ঢল, সেই ঢলের কারণেই কিন্তু আজকের এখনকার যে অবস্থা, প্রত্যেকটি যে নৌঘাটের যে নৌকাগুলো রয়েছে পর্যটকদের যেগুলো নিয়ে যায় মূল স্পটে, সেই নৌকা কিন্তু এখনো অব্দি পর্যন্ত বন্ধ রয়েছে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে যেহেতু বৈরী আবহাওয়া চলছে এবং আজকের যদি সিলেটের গতকাল 6টা থেকে আজকের ভোর 6টা অবধি পর্যন্ত প্রায় 39.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যেহেতু পাহাড়ি উজানের ঢল নেমে আসার কারণে কিন্তু সকাল থেকেই এখানকার যে লোকাল যে দোকানগুলো রয়েছিল, ভ্রাম্যমান যে দোকানগুলো, সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসলে পর্যটকরা কিন্তু আসছেন। তবু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং টুরিস্ট পুলিশ যারা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু কোনো পর্যটকদেরকেই কিন্তু আসলে পর্যটন কেন্দ্রে ঢোকার জন্য যে নৌঘাট থেকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না, যেহেতু প্রতিদিনই কিন্তু এখান থেকে হাজারো পর্যটকের ঢল নামে এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু এখানকার যে পানি যেটি রয়েছে, পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু আসলে সেই পর্যটন স্পটটি কিন্তু মূলত বন্ধ করা দেওয়া হয়েছে। এবং আমরা যে উপজেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলেছেন যে এটা আসলে সাময়িকভাবেই বন্ধ করে রাখা হয়েছে, যেহেতু আসলে নিরাপত্তার ব্যবস্থার কারণে কিন্তু আপাতত এই পর্যটন স্পটটি বন্ধ রয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পরবর্তীতে কিন্তু আবার পর্যটন স্পটটি আবার চালু করে দেওয়া হবে। তবে আশপাশের এলাকা কিন্তু এখনো পানিতে তলিয়ে যায়নি, যেহেতু উজানের ঢল নেমেছে। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমরা ঠিক যে ঘাটটি আপনারা লক্ষ্য করছেন, এই ঘাট থেকে কিন্তু নৌকা ছেড়ে একদম যে তিনমুখী যে পয়েন্টটি রয়েছে সেখানে কিন্তু ধলাইমুখের যে উৎসমুখ, সেই উৎসমুখে কিন্তু মানুষ এখান থেকে যান। তো সেই ক্ষেত্রে যেহেতু পাহাড়ি ঢল নেমে এসেছে এবং সকালের ভোরের দিকে যদি কথাগুলো বলি, আসলে ভোরের পর থেকে কিন্তু এই পাহাড়ি ঢলটা কিন্তু পর্যায়ক্রমে বাড়তে থাকে এবং একটা সময়ে প্রবল বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ঢলের এই জায়গাটি আসলে যেহেতু নিম্ন অঞ্চল, এই নিম্নাঞ্চলের আশপাশ যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ডুবে গিয়েছে এবং বিশেষ করে যেহেতু একটু পর্যটন নগরী, এখান থেকে আসলে একটি সরকারের ভালো একটি রাজস্ব আসে। তো সেই জায়গা থেকে এখানকার যারা স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেহেতু বলছিলেন যে এটা একটু ব্যাঘাত করতে পারে, যেহেতু ব্যবসা বাণিজ্যের এখানকার ওই মূল যে স্পট, তিনমুখী পয়েন্টের যে স্পটটি রয়েছে সেখানে প্রায় 60 থেকে 70টি দোকান, এগুলো পুরোটাই কিন্তু ভ্রাম্যমান ছিল এবং সেই জায়গাতে আসলে এখানকার তলিয়ে গেছে এবং ভালো একটি ব্যবসায়িক যে ক্ষতিটি, সেই ক্ষতিটি কিন্তু আসলে তাদেরকে হয়েছে। অনেকেই আসলে এখানকার রাতের বেলা আসলে তাদের যে ভ্রাম্যমান যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু তারা আসলে মূলত সরাতে পারেননি। তো সেই জায়গা থেকে আসলে এই জায়গা থেকে তারা যেটি বলছে যে হঠাৎ করে উজানের ঢল নেমে আসার কারণে, অপ্রস্তুত থাকার কারণে তাদের একটি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি। তো এই ছিল উজান থেকে পাহাড়ি ঢলে নেমে আসা ভোলাগঞ্জ সাদা পাথর তলিয়ে যাওয়ার আমার কাছে সর্বশেষ খবরাখবর সিলেট থেকে। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু বণিক। বিভাগীয় সময় আরো থাকছে। দখলদারদের কবলে নেত্রকোনার মগরা নদী উদ্ধারে প্রকল্প নিলেও দৃশ্যমান অগ্রগতি নেই। অবৈধ স্থাপনা উচ্ছেদে মামলা নিষ্পত্তির অপেক্ষায় প্রশাসন।
খাদেম নয়, সিলেটে বড় দুই মাজারের আয় ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন। এজন্য বসানো হয়েছে নতুন দানবাক্স। স্বচ্ছতা নিশ্চিতে রয়েছে সিসিটিভি। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও 700 বছরের ইতিহাসে সিলেটে মাজারে প্রথমবারের মতো দানবাক্সে প্রশাসন হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ কারো কারো। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার থাকায় অলি আউলিয়ার পুণ্যভূমির খ্যাতি আছে সিলেটের। মানত পূরণের আশায় প্রতিদিনই হাজারো ভক্তের পদচারণায় মুখর থাকে মাজার। ভক্তরা দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি দান করে স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সামগ্রী। 700 বছর ধরে মাজারের এসব দেখভাল করে আসছে মাজার কমিটি। অভিযোগ উঠেছে খাদেম পরিচয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাজারের বিপুল অর্থ ও সামগ্রী ভোগ দখল করে আসছে। এই টাকাটা একটা ভালো একটা হিসাব নিকাশ হবে, কোন খাতে খরচ হবে সেটা এখানে যারা দায়িত্বরত আছে তারা সঠিকভাবে এটা পালন করবে। টাকা পয়সা, গরু, খাসি এগুলা যেন সঠিক ব্যবস্থাপনা সঠিক কাজে ব্যবহার হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরনো দান বাক্স সরিয়ে বসানো হয়েছে নতুন দান বাক্স। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটি আগামী 1 মাস আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। তবে প্রশাসনের এই উদ্যোগ নিয়ে আছে ভক্ত ও মাজার কর্তৃপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। পাবলিকের দান বা নজরানা এটা অবশ্যই হিসাব রাখতে হবে, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। আমরা আশা করছি এই সপ্তাহে কাজগুলি করতে পারবো। আর একটা হচ্ছে এটার মাজারের কোনো জায়গায় যাতে ব্যাহত কেউ ব্যাহত না হয়, কেউ দখল করতে না পারে, সেজন্য আমরা ডিজিটাল সার্ভে করবো। আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বলছে দানের অর্থ মাজার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের একটি দরগা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে। টাকাগুলো যেভাবে বিগত দিনগুলোতে বিতরণ করা হয়েছে, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লেগেছে বা ব্যয় করা হয়েছে, ওইভাবেই থাকবে, জাস্ট হিসেব নিকেশটুকু থাকবে। দরগাকে আন্তর্জাতিক মানের একটি কমপ্লেক্স মেগা প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার এই সিদ্ধান্তটি হয়েছে। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে দুই মাজারের চলমান উন্নয়ন প্রকল্পে মাজার কর্তৃপক্ষের 5 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও প্রকল্পের 65% কাজ শেষ হওয়ার পরও সেই অর্থ পরিশোধ করা হয়নি। ফলে নতুন এই উদ্যোগ কতটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারে সেদিকেই এখন নজর সবার। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বিভাগীয় সময় আরও থাকছে। নির্ধারিত সময় পেরোলেও শেষ হয়নি জামালপুরের লক্ষ্মীরচর নান্দিনা সেতুর নির্মাণ কাজ। চরম ভোগান্তি স্থানীয়দের। আগামী জুনে চালুর আশ্বাস। চিকিৎসক ও নার্স সংকটে ধুঁকছে সিলেট বিভাগের একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতাল। অবকাঠামোর অবস্থাও নাজেহাল। হাসপাতালে প্রহরী না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন রোগীরা। সংকটের কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। এটি সিলেট বিভাগে সংক্রামক রোগের চিকিৎসার জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতাল, কিন্তু হাসপাতালটি নিজেই জর্জরিত নানা সংকটে। জরাজীর্ণ ভবন, অরক্ষিত সীমানা প্রাচীর, শেওলাযুক্ত ছাদ, ভাঙাচোরা জানালা, উন্মুক্ত স্থানে ময়লা ফেলা আর অবাধে বহিরাগত প্রবেশ, সব মিলিয়ে ঝুঁকির মধ্যেই চলছে সেবা কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি এই হাসপাতালে। সেবার বিপরীতে জনবল সংকট প্রকট। 20 শয্যার হাসপাতালটিতে 5 জন চিকিৎসক থাকলেও কার্যত দায়িত্ব পালন করছেন একজন মেডিকেল অফিসার ও একজন জুনিয়র কনসালট্যান্ট। নার্সের 7টি পদের বিপরীতে আছেন 3 জন। সিকিউরিটি গার্ড ও অফিস সহায়কের পদও শূন্য। পরীক্ষা নিরীক্ষার জন্য নেই প্যাথোলজি। অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছে অন্য হাসপাতালে। আমাদের এখানে প্যাথোলজির কোনো সুবিধা নাই। আমাদের একজন ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট পোস্টে বর্তমানে আছে। সংকটের মাঝেও এই হাসপাতালে ছুটে আসেন বিভাগের 4 জেলার রোগীরা। ডায়রিয়ার সঙ্গে দেয়া হয় ধনুষ্টঙ্কার, জলবসন্ত, ডিপথেরিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা। সেলাইন বেলাইন গুলি গালি গাঁথনি সব তো গল্লা দিলে চলে। চিকিৎসা সেবা ভালো চলে, রাগ থেকে মোটামুটি আমার আম্মা সুস্থ আছে। তবে সংকটের কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছে দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। জনবল সংকটটা আছে এখানে, বেসিক্যালি ডক্টরস, স্পেশালাইজড ডক্টরস দরকার। আর একটা যেটা বেশি হলো নার্সিং সেবাটা বেশি দরকার। নগরীর শাহিদগাঁ এলাকায় 1962 সালে প্রতিষ্ঠিত হয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। সকল সংকট নিরসন করে উন্নত চিকিৎসা সেবা দিয়ে সংক্রমিত হওয়া রোগীদের বিশ্বস্তের জায়গা হবে এই হাসপাতাল, এমনটাই মনে করছেন সচেতন সমাজ। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।
নির্ধারিত সময় পার হলেও জামালপুর সদরে শেষ হয়নি লক্ষ্মীরচর নান্দিনা সেতুর নির্মাণ কাজ। ভোগান্তিতে নদের দুই পারের মানুষ। এলজিইডি বলছে এখন পর্যন্ত 60% কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুনেই শেষ হবে পুরো প্রকল্প। সেতু নির্মাণ কাজ শেষ হলে এর সুবিধা পাবে পার্শ্ববর্তী শেরপুরের 4 ইউনিয়ন সহ 2 জেলার চরাঞ্চলের মানুষ। 606 মিটার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 106,82,00,000 টাকা। এর আগে 2022 সালের অক্টোবরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। দরপত্র অনুসারে 2025 সালের অক্টোবরে সেতুর নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে 2024 সালের আগস্ট থেকে থেমে যায় কাজ। পরে 2025 সালের ডিসেম্বরে আবারও শুরু হয় সেতু নির্মাণ। নেত্রকোনায় মগরা নদী পুনর্জীবিতকরণ প্রকল্পের 7 মাস পার হলেও দৃশ্যমান হয়নি তৎপরতা। দখল আর দূষণের কবলে খরস্রোতা নদীটি। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে। দখলদারদের করা মামলা নিষ্পত্তি হলে খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হবে জানিয়েছে জেলা প্রশাসন। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। নেত্রকোনায় অবৈধ দখল আর দূষণের কবলে একসময়ের খরস্রোত মগরা নদী। স্থানীয়রা জানান দশকের পর দশক ধরে নদীর দুই পাড় দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ছোট বড় অসংখ্য স্থাপনা। নদীতে ফেলা হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য। এতে বর্ষায় পানির দেখা মিললেও তা দূষিত। নদীটি উদ্ধারে 2025 সালের নভেম্বরে নেওয়া হয় 2 বছর মেয়াদী পুনর্জীবিতকরণ প্রকল্প, কিন্তু 7 মাস পার হলেও শুরুই হয়নি দৃশ্যমান কোনো তৎপরতা। আশেপাশের মানুষের জমি জমা দখল করে নদীরে খালি পরিণত করছে। দুর্গন্ধ থাকা যায় না, মশা মাছি। তবে অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর জেলা প্রশাসন বলছে দখলদারদের করা 49টি মামলা নিষ্পত্তির কাজ চলছে। এরপরেই শুরু হবে নদী পাড় থেকে অবৈধ দখল উচ্ছেদ ও খনন কাজ। আমরা অলরেডি নদী পুনঃখনন কাজে দরপত্র আহ্বান করেছি, কিছু দরপত্র সম্পন্ন হয়েছে। বৃহত্তর পর্যায়ে আমাদের সম্পৃক্ত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ওইখানে সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযানটা করব। মগরা নদীর 41 কিলোমিটার খননে ব্যয় ধরা হয়েছে 48,49,00,000 টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। নেত্রকোনার জয়ের বাজারে মাছের পাইকারি সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে মাছের দাম। সেই সঙ্গে রয়েছে দেশীয় মাছের সংকট। নেত্রকোনার জয়ের বাজারে কাতলা 500 টাকা, রুই 400 ও বড় বোয়াল 1300 টাকা এবং পাবদা মাছ 300 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছোট মাছের দাম বড় মাছের তুলনায় বেশি। অবৈধ জালে মাছ ধরার কারণে বর্ষা মৌসুমে মাছের বংশ বৃদ্ধি করতে না পারায় দিন দিন মাছ কমে যাচ্ছে। এছাড়া জামালপুরের মাছের পাইকারি আড়তে কমেছে মাছ সরবরাহ। গত সপ্তাহের চেয়ে সব ধরনের মাছের দাম বেড়েছে দ্বিগুণ। বড় মাছ কেজিতে বেড়েছে 100 থেকে 150 টাকা, ছোট মাছ কেজিতে বেড়েছে 50 টাকা। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যাত্রাপথে ইঞ্জিন বিকল, ঢাকা ময়মনসিংহ রুটে নিত্যদিনের চিত্র। লাইনচ্যুত বগি উদ্ধারে গেলে রিলিফ ট্রেনও হয় লাইনচ্যুত। যাত্রী দুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের আশ্বাস। 4 বছরেও চালু হয়নি হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। ব্যাহত উৎপাদন, বাড়ছে ক্ষতি। ফেব্রুয়ারিতে পূর্ণ সক্ষমতায় উৎপাদনের আশা। এবং পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের সাদা পাথর এলাকা। পর্যটন কেন্দ্র ও নৌ চলাচল বন্ধ ঘোষণা। ভ্রমণ পিপাসুদের ভোগান্তি। এই ছিল বিভাগীয় সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনব নিবিড়। যশো, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।